ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনী থেকে বলছি। যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা বাঙালি, শীতের দিনে শীতের পিঠা হবে না এটা তো হতে পারে না। আমাদের অঞ্চলে শীতকালীন পিঠার মধ্যে চালের গুঁড়ির পিঠা হচ্ছে সবচেয়ে বেস্ট। চালের গুঁড়ির পিঠা দিয়ে চালের গুঁড়ি দিয়ে অনেক রকমের পিঠা আমরা বানিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে খোলাজালি পিঠা। চালের গুঁড়ির বেল্লা পিঠা বলি আমরা আমাদের অঞ্চলে। কার অঞ্চলে কি বলে আমি জানি না, দেখতে থাকুন। কোথায় কি নামে নামকরণ সেটা অবশ্যই জানাবেন। তবে আমাদের এখানে তো আমরা চালের গুঁড়ির পিঠা বলে থাকি বা চালের গুঁড়ির রুটি বলে থাকি। বিশেষ করে আমরা আঞ্চলিক ভাষায় বেল্লা পিঠা বলে থাকি। তো যাই হোক, কোথায় কি নামে আপনারা ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও কিন্তু আপনাদের নামগুলো সহজে জানতে পারবো। আজকের ভিডিওটি আমার একটা রিকোয়েস্টের ভিডিও। রিকোয়েস্ট যখন কেউ করে তখন চেষ্টা করি ভিডিওটি তাড়াতাড়ি আনার, তারপরও দেরি হয়ে যায়, সেজন্য আমি দুঃখিত। গত ব্লগ বলতে চালের গুঁড়ির যে খোলা পিঠার ভিডিও দিয়েছিলাম, সেখানে যুথিকা সরকার, আমার এক দিদি, ইন্ডিয়াতে থাকে। তো দিদি আমাকে বলেছিল একটা কমেন্টে, বোন চালের গুঁড়ির রুটি বানিয়ে দেখো, চালের রুটি বানিয়ে দেখো। তো দিদির রিকোয়েস্টটা আমি রাখার চেষ্টা করেছি। আমি আমার যথাসাধ্য মতে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি দিদির উদ্দেশ্যে কিভাবে বানাচ্ছি সেটা মুখে আরো একবার বলে দিচ্ছি। আশা করছি দিদি অবশ্যই বানাতে পারবেন, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। যখন পানিতে বলক চলে আসবে তখন কিন্তু লবণটা পরিমাণ মতো মিক্স করতে হবে। লবণ মিক্স করে পানিটা চেক করবেন লবণটা ঠিক আছে কিনা, যেভাবে আমরা রুটির আটা করি। ইন্ডিয়াতে সম্ভবত আমরা যেভাবে সিদ্ধ রুটির আটা করে থাকি সেভাবে করে না, ওরা কাঁচা গোলাটাই ধরে আমার জানা মতে। তো আমরা কিন্তু সিদ্ধ যে রুটিটা খাই সেটাও এভাবেই ধরি। আটাটা পানি আগে ফুটিয়ে তারপরে আটাটা ঢালি। কোথায় কিভাবে করেন আমি জানি না, তবে আমরা ওইভাবেই করি। তো যখন পানিটা ফুটিয়ে আসবে তখন আমি ওইখানে চালের গুঁড়ি দিয়েছি 1 কাপ। 1.5 কাপ পরিমাণ পানি আর চালের গুঁড়ি দিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি ভালোভাবে নেড়েছি। ভিডিওটা প্রথম থেকে আবার দেখলেই বুঝতে পারবেন। আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে মথে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু এই রুটির আটাটা খামির করে নিতে হবে, একদম মোলায়েম করে নিতে হবে, তা না হলে কিন্তু এই যে সাইডে যে ফাটা দাগগুলো দেখা যাচ্ছে সেটা সৃষ্টি হবে। তা আমি খামিরটাকে আরো ভালো করে মথে নিয়েছি। তারপর আমি বাকি রুটিগুলোকে বেলে নিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। ভিডিওতে দেখেছেন আমি একটি স্টিলের কাপ ব্যবহার করেছিলাম, কেননা গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে ধরা যায় না। সেই ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু দিয়ে একটু সাপোর্ট করে ডলে নিই, ছোট মগ কিংবা কাপ কোনো কিছু দিয়ে যদি আমরা একটু ঠান্ডা অবস্থায় নিয়ে আসতে পারি তখন আমাদের কষ্টটা একটু কম হয়। তো আমি ভালোভাবে মথে নিয়েছি বা তারপরে বেলেছি। আবার আমার রুটিগুলো সাইড একটু কম ফেটেছে, তো অবশ্যই এভাবেই চেষ্টা করবেন। তারপরে আপনারা তাওয়াতে বা ফ্রাই প্যানে রুটি যেভাবে আমরা সেঁকে নেই ঠিক সেভাবে এগুলোকে ছেঁকে নেবেন। তো যেহেতু ইন্ডিয়ার বেশিরভাগ ভিডিও দেখা হয় তাই ওনাদের কথাগুলো চলে আসে এখন।
তো তোমরা যেভাবে দিদি ভাই ছেঁকে নাও, আমরা ছেঁকে নেই বলি, তোমরা হয়তো সেঁকে বলো। তো ওভাবে ছেঁকে নিবে, ছেঁকে নিলে দেখবে রুটিটা একদম রেডি। আমি আজকে মুরগির মাংস করেছিলাম, পাতলা ঝোল করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল আমি আজকে ভিডিওটা বানাবো, তাই মুরগিটা রান্না করেছি সেভাবে, একটু পাতলা ঝোল রেখেছি যাতে করে রুটি দিয়ে খেতে পারি। তো আমার রান্নাও রেডি, মুরগিটাও রেডি হয়ে গিয়েছে, আর পিঠাও একদম রেডি হয়ে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যারা পারেন না তাদের জন্য উপকার হবে আশা করছি। খেতে তো কিন্তু দারুণ হয়েছে, আমার কাছে দারুণ লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, অবশ্যই বানিয়ে খাবেন। এই পিঠাটা হচ্ছে আমাদের দেশের খুবই জনপ্রিয় পিঠা। আমাদের অঞ্চলে কোরবানির ঈদের সময় বেশিরভাগ এই পিঠাটাই বানানো হয়। বেশিরভাগ বললে ভুল হবে, প্রত্যেকটা ঘরে ঘরে এই পিঠার ধুম পড়ে কোরবানির ঈদের দিন। যখন সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত থাকে, তখন ঘরের গৃহিণীরা সবাই এই রুটি বানানোর কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, রুটি তো খেয়ে নিয়েছি, খেয়ে আর বাকি কাজগুলো আমি শেয়ার করিনি। মেয়েটার হঠাৎ করে কালকে জ্বর এসেছে, কাশির মধ্যে আবার জ্বর এলো, তো কিছু ওষুধের প্রয়োজন ছিল। যেহেতু বের হচ্ছি দীর্ঘ 2 মাস পর, আমি 2 থেকে 2.5 মাস পর আমি বের হয়েছি কিছু টুকটাক বাজারের জন্য। তো এর মধ্যে তো অনেকবার বের হয়েছি, তখন তো আমার হাজব্যান্ড ছিল, আমার মেয়েকে বা ছেলেকে ও রেখেছে, আমি একজনকে নিয়েছি, ও একজনকে রেখেছে। আসলে বুঝতে পারিনি এখন যে এত কষ্ট হবে বাজারে গেলে। ছেলে মেয়ে দুজনকে নিয়ে আজকেও আমার অনেক কষ্ট হয়েছে। সামান্য পরিমাণ বাজার করেছি, কিছু ফলমূল কিনেছি, আর যাবতীয় যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নিয়েছি। এগুলো নিয়ে আসতে, বাজার করতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। কষ্টটা বেশি হয়েছে এক পায়ের গোড়ালিতে, খুব মানে আজ অনেকদিন যাবত আমি চাপ দিয়ে হাঁটতে পারছি না। এটার কোনো কারো কাছে কোনো এই ব্যথা যাওয়ার কোনো টিপস আছে কিনা জানি না, যদি থেকে থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমি পায়ের গোড়ালিটা চাপ দিলে মানে পায়ের ভর যেখানে পরে হাঁটার সময় ওই জায়গায় খুব ব্যথা করে, মানে আমি গোড়ালিতে ঠিক মতো চাপ দিয়ে হাঁটতে পারি না। তো যেহেতু বাইরে গিয়েছি, বাসায় যেভাবে সেভাবে হাঁটা যায়, বাইরে গেলে তো আর ওইভাবে হাঁটা যায় না। তো মেয়েকে কোলে নিয়ে, ছেলেকে হাতে নিয়ে, আবার বাজারগুলো নিয়ে আমার আজকে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করছি। আসলে একটা পুরুষ যখন দেশে থাকে বা একটা পরিবারের পাশে থাকে, তখন বাজারের দায়িত্বগুলো তাদের উপরে থাকে, আর মহিলাদেরকে এত বেশি বের হতে হয় না। এখন আমরা বাধ্য হয়ে বাজারে বা প্রয়োজনীয় জিনিসগুলো আনতে বের হতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, একটা পুরুষ পাশে থাকা, মানে হাজব্যান্ড পাশে থাকাটা কত বড় সাপোর্টের, সেটা হয়তো একা না হলে বুঝতেই পারতাম না। তো সবাই দোয়া করবেন। জানি না কখনো হবে কিনা যে একসাথে আবার থাকা, দীর্ঘদিন একসাথে চলা, জানি না ভাগ্যে আছে কিনা। যাই হোক, আজকে কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। 2টা মাস পর, মানে 2.5টা মাসের ধাক্কা, এতদিন পরে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে বাজারে গিয়েছি। হিমশিম যতই খাই না কেন, যতই ঝামেলায় পড়ি না কেন, যতই কষ্ট হোক না কেন, এভাবেই আমাকে সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে। 2টা বাচ্চা নিয়ে এভাবেই আমাকে আমার টুকটাক যাবতীয় দৈনন্দিন জীবন কাটাতে হবে। তো সবাই দোয়া করবেন যেন টিকে থাকতে পারি, যেন সুস্থ থাকতে পারি, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারি। দেখতে দেখতে তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে অনেকগুলো ফলমূল তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, আপনারা সবাই দেখেছেন। তো আমি এখানে কিছু ফল বাহিরে এক্সট্রা করে রাখছি, যেহেতু এখন শীতকাল আর বাচ্চাদের প্রচুর ঠান্ডা লেগে আছে, সবসময় কাশছে, নাকের পানি যাচ্ছে এবং কি জ্বর দেখা দিয়েছে। কিছু কিছু ফল আমি এখান থেকে নিয়ে আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখছি, যাতে করে বাচ্চাদের ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খেতে না হয়। এগুলো শেষ হলে আমি আবার ওদেরকে মানে পানিতে ভিজিয়ে ঠান্ডা করে তারপর ওদেরকে দিব।
তো আমি সবগুলো ফল থেকে অল্প অল্প করে ওদের জন্য এক্সট্রা করে আবার এক্সট্রা বাটিতে রাখছি। এটা আমি ফ্রিজের উপর রেখে দিব যাতে করে ঠান্ডা ফলগুলো না খায়। এভাবে আপনারা রাখবেন। বিশেষ করে বেশি ফল যদি আমরা একসাথে বাহিরে রাখি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অর্ধেকটা ফল বাহিরে অর্ধেকটা ফ্রিজের ভিতরে রেখে আমি সংরক্ষণ করছি। তো আমার আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।